ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 9-এর ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার এর একটা বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টারের অনেক বিষয় নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, তোমরা দেখছো। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হলো নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণ। তোমরা জানো নেপোলিয়ন বোনাপার্ট একজন সামরিক নেতা, যোদ্ধা, সেনানায়ক। তিনি ফ্রান্সের একজন সুশাসক এবং ফ্রান্সে যখন দুরবস্থা, আর্থিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, ফ্রান্স যখন বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত, ঠিক সেই মুহূর্তে তিনি শক্ত হাতে শাসন ক্ষমতায় এসেছেন এবং এসে ক্ষমতা প্রয়োগ করেছেন। পাশাপাশি তিনি গোটা ইউরোপ দখলের চেষ্টা করেন এবং ইউরোপের বহু রাজ্য তিনি দখলও করেন। 40টারও বেশি যুদ্ধ করেছেন, একাধিক রাজ্য দখল করেছেন এবং সফলও হয়েছেন। কিন্তু ইতিহাসে আমরা লক্ষ্য করব একজন শক্তিশালী শাসক, সুশাসক এবং স্বৈরাচারী শাসক সামরিক শক্তির উপরে তার সাম্রাজ্য গড়ে উঠুক বা স্বাভাবিক আনুগত্যের ভিত্তিতে সাম্রাজ্য গড়ে উঠুক, সে সাম্রাজ্যের পতন ঘটে। ইতিহাসে তার প্রমাণ বহু আছে। তো নেপোলিয়ন বোনাপার্টের পতন শুরু হয়েছে। আমরা দেখব যে নেপোলিয়ন বোনাপার্ট 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছেন। সেই পরাজয়ের সঙ্গে সঙ্গে তার পতন নিশ্চিত হয়, কিন্তু তার পতন আগে থেকে শুরু হয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট 1799 সালে ক্ষমতায় আসেন এবং 1814 সাল পর্যন্ত তিনি ফ্রান্সে শাসন ব্যবস্থাকে পরিচালনা করেন এবং শাসক হিসাবে ভূমিকা পালন করেন। 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে তিনি ইংল্যান্ড ও প্রাশিয়ার যৌথ বাহিনীর কাছে পরাজিত হন। এক কথায় তিনি ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছেন। সেই পরাজয় তাকে মেনে নিতে হয়েছে। এই ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের আগে নেপোলিয়ন বোনাপার্ট মিত্র শক্তি অর্থাৎ তার বিরোধী শক্তি ইউরোপীয় শক্তি জোটের কাছে তিনি পরাজিত হয়েছিলেন 1814 সালে। তারপর তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনদণ্ড দেওয়া হয়। সেন্ট হেলেনা দ্বীপ থেকে তিনি 1050 জন সেনা নিয়ে দেশে ফিরেন এবং দেশের জনসমর্থন আদায় করেন। অষ্টাদশ লুইয়ের সেনাবাহিনী তাকে আক্রমণ করবার জন্য পাঠান, কিন্তু সেই সেনাবাহিনী নেপোলিয়নকে সমর্থন করেন এবং তিনি 100 দিন পর্যন্ত দ্বিতীয়বার ফ্রান্সে এসে ক্ষমতায় ছিলেন। তারপর শক্তি জোট, তার বিরোধী শক্তি জোট, ইউরোপীয় শক্তি জোট তার বিরুদ্ধে বিভিন্নভাবে যুদ্ধ শুরু করে এবং একাধিক যুদ্ধে তিনি জয়লাভও করেছেন, কিন্তু শেষ অবধি ওয়াটারলুর যুদ্ধে তিনি পরাজিত হন ইংল্যান্ডের কাছে। তো যাই হোক, তার পরাজয়ের জন্য অনেকে অনেক কথা বলেছেন। ডেভিড থমসন বলেছেন যে নেপোলিয়নের পতন শুরু হয়েছে 1802 সাল থেকে। 1802 সাল থেকেই তার পতন শুরু হয়েছে। আমরা আপাত দৃষ্টিতে দেখি যে 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে ইংল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন
এর কাছে পরাজিত হলে সেটাকে আমরা পরাজয় মনে করি, কিন্তু ডেভিড থমসন এর বক্তব্য হলো যে 1802 থেকেই তার পতন শুরু হয়েছে। তারপর গ্র্যান্ট এবং টেম্পারলি বলেছেন, একজন ঐতিহাসিক, তারা দুজন ঐতিহাসিক, গ্র্যান্ট একজন এবং টেম্পারলি, এরা দুজন বলেছেন যে 1807 সালে টিলজিটের যে যুদ্ধ হয়েছিল, সেই টিলজিটের যুদ্ধের সময় থেকে নেপোলিয়নের পতন শুরু হয়েছে। যাই হোক, আমরা এই বিতর্কে না গিয়ে আমরা দেখব যে 1815 সালে নেপোলিয়ন বোনাপার্টের পরাজয় ঘটেছে। সেন্ট হেলেনা দ্বীপ থেকে পালিয়ে এসে সেন্ট হেলেনা এলবা দ্বীপ থেকে পালিয়ে এসে 100 দিন রাজত্বও করেছেন। দ্বিতীয়বার তখন যুদ্ধে পরাজিত হওয়ার পরে তাকে সেন্ট হেলেনা দ্বীপে পাঠানো হয়েছে, ফ্রান্স থেকে 5000 মাইল দূরে, এবং সেখানে 1821 সালে তিনি মারা যান। যাই হোক, তার পতনের সময় কখন থেকে হয়েছে, কিভাবে হয়েছে, সেই সব বিষয়ে বিভিন্ন মতের মধ্যে না গিয়ে, বিতর্কে না গিয়ে আমরা একটা সাধারণ আলোচনা করব। নেপোলিয়নের বোনাপার্টের পশ্চাতে বা পিছনে একাধিক কারণ ছিল, জেনারেল কারণ, সাধারণ কারণ, সেগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব। খাতায় লিখে নেবে পয়েন্টগুলো এবং ভিডিও চালিয়ে তোমরা খাতায় লিখবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সীমাহীন উচ্চ আকাঙ্ক্ষা। সীমাহীন উচ্চ আকাঙ্ক্ষা, তোমরা জানো যে প্রত্যেকটা মানুষের জীবনেই সীমাহীন আকাঙ্ক্ষা থাকে। আকাঙ্ক্ষা না থাকলে জীবনে সামনের দিকে এগোনো যায় না। একটা লক্ষ্য, আশা, ভরসা, আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। নেপোলিয়ন একজন শাসক, তার সীমায় শাসন কার্যের ক্ষেত্রে, রাজত্ব চালানোর ক্ষেত্রে, সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে তার যে উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা, এটা অত্যন্ত বেশি ছিল, যার ফলে তার পতনের একটা কারণ হিসাবে চিহ্নিত হয়েছে। তো নেপোলিয়ন বোনাপার্টের আত্মবিশ্বাস ছিল, নিজের প্রতি বিশ্বাস ছিল, তার যে নিজের শক্তি এবং তার প্রতিভা, হ্যাঁ, যতটা ছিল, অবশ্যই ছিল, তার শক্তিও ছিল, প্রতিভাও ছিল, কিন্তু এই যে একটা এটাতে বিশ্বাস করতেন, এই আত্মবিশ্বাসটা অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল। আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো না। সেটা নেপোলিয়ন বোনাপার্টের পতনের ক্ষেত্রে তার যে উচ্চ আকাঙ্ক্ষা, সেই উচ্চ আকাঙ্ক্ষার পূরণের জন্য, তার লক্ষ্যে পৌঁছানোর জন্য তার নিজের শক্তি তার ছিল, অবশ্যই ছিল, তার প্রতিভাও ছিল, কিন্তু এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস, এটা তার ক্ষতি করেছে। তিনি মনে করতেন যে অসম্ভব কথাটি অর্থাৎ ইম্পসিবল যে ওয়ার্ডটি, এটা মূর্খদের অভিধানে থাকে, মূর্খ বা বোকাদের অভিধানে থাকে। তার মতে ইম্পসিবল বলে কিছু হয় না। কে বলেছে এটা অসম্ভব? আমি মনে করি সবটাই সম্ভব। সেই কারণে তিনি সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে, দেশের আভ্যন্তরীণ শাসনের ক্ষেত্রে এমন একটা বিষয়, এমন পদক্ষেপ নিয়েছেন যেটা মনে করছেন যে আমি সম্ভব করে তুলব। কিন্তু এই যে অসম্ভব বিষয়টা, এটা শুধু কি ডিকশনারিতেই উল্লেখ আছে? এটা বাস্তবেও আছে। অর্থাৎ তিনি বাস্তবটাকে স্বীকার না করে তিনি ডিকশনারির ওই ওয়ার্ডটা অসম্ভব, এটা ভুল হয়েছে, এই কথা বলে তিনি ভুল করেছেন। কিন্তু প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা, ক্ষমতা, একটা সীমানা আছে। মানুষ কখনোই ঈশ্বরের মতো শক্তিশালী হতে পারবে না। মানুষের ক্ষমতার সীমা থাকবেই, আছে। নেপোলিয়ন বোনাপার্ট এটা উপলব্ধি না করে ভুল করেছেন। নাম্বার 2 নম্বরে লিখবে স্বৈরাচারী শাসন ব্যবস্থা। নেপোলিয়ন যে ফ্রান্সে সাম্রাজ্য বিস্তার করেন, সাম্রাজ্যের ক্ষমতায় আসেন, যখন ফ্রান্সের অরাজকতা চলছে,
অর্থনৈতিক সংকট চলছে, বৈদেশিক আক্রমণের সম্ভাবনা বেশি, সেই সময়ে তিনি ক্ষমতায় এসেছেন এবং ডাইরেক্টরি শাসন ছিল প্রথমে, তারপর সংবিধান সংশোধন করে তিনি সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়েছিলেন। তিনি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গ্রহণ করেন এবং সেখানে ক্ষমতা যে বিভাজনের নীতি, প্রদেশগুলির হাতে যে বিভাজন, তাদের হাতে ক্ষমতা দেবে এই নীতি ত্যাগ করে তিনি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছেন এবং সমস্ত ক্ষমতা নিজের হাতে নিচ্ছেন। এই জন্য ফ্রান্সে যে বিভিন্ন প্রদেশ ছিল, সেই প্রদেশগুলির বিভিন্ন আইন ছিল, এক একটা প্রদেশে এক এক রকম আইন ছিল, সবগুলিকে বাতিল করে দিয়ে 4 জন বিশিষ্ট আইনবিদকে নিয়ে একটা কমিটি তৈরি করেছেন, আইন কমিশন তৈরি করেছেন, তার মাধ্যমে আইন তৈরি করেছেন। কিন্তু সেই আইনের চোখে সবাই সমান, আইনের মাধ্যমে সাম্যের আদর্শ, ফরাসি বিপ্লবের আদর্শকে গুরুত্ব দেওয়া হয়েছিল, সংবাদপত্র স্বাধীনতা দিয়েছিল, কিন্তু প্রয়োগের সময় দেখা গেছে যে আইনের চোখে সবাই সমান নয়, ব্যক্তি স্বাধীনতা উনি কেড়ে নিয়েছিলেন, সাম্যের আদর্শকেও গুরুত্ব দেননি। আর নারীদের আইনের চোখে সবাই সমান, নারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, নারীদের পুরুষের অধীন। অর্থাৎ তার নেপোলিয়ন যে কোড, সেটার মধ্য দিয়ে তিনি যেভাবে ফ্রান্সকে শাসন করেছেন, সেই শাসনটা কিন্তু স্বৈরাচারী শাসনে পরিণত হয়। তিনি বিপ্লবের আদর্শকে মুখে বলেছেন, বাস্তবে কার্যকরী করব বলেছেন, কিন্তু সেখানে তিনি স্বৈরাচারী নীতি অর্থাৎ জনমতকে তিনি গুরুত্ব দেননি। সংবাদপত্রের স্বাধীনতা তিনি কেড়ে নিয়েছেন। তোমার মানুষের যে ব্যক্তিগত যে অধিকার, সেই অধিকার কেড়ে নিয়েছেন। এইভাবে ফ্রান্সে স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন। স্বৈরাচারী শাসন চিরস্থায়ী হয় না, এটা ইতিহাস প্রমাণ। তিনি একথা ভুলে গিয়েছিলেন যে আমি যা বলবো, আমি যা করব, সেটাই তোমার শাসন হতে পারে না। আমরা ইতিপূর্বে দেখেছি যে ওই তোমার চরম রাজতন্ত্র যখন ছিল, পূর্ব রাজতন্ত্র ছিল, স্বৈরাচারী পূর্ব রাজতন্ত্র, সেখানে তোমার আই অ্যাম দ্য স্টেট এ কথা বলেছিলেন তোমার 14 লুই, এবং 16 লুই বলেছিলেন আমি যা বলবো সেটাই আইন। কিন্তু তাদের শাসনের অবসান ঘটেছে, পূর্ব রাজতন্ত্রের অবসান ঘটেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে নেপোলিয়ন বোনাপার্ট একটা কথা কি, যে পূর্ব রাজতন্ত্র, যে পুরাতন তন্ত্র, সেটাকে উচ্ছেদ করেছেন, কিন্তু পাশাপাশি তিনি যে উদার শাসন ব্যবস্থা চালু করবেন বলেছিলেন, আইন তৈরি করেছিলেন, বিচারের ক্ষেত্রে সংস্কার করেছিলেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেই আইনকে এমনভাবে প্রয়োগ করেছেন যাতে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, তোমার বিচার বিভাগকেও নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয়নি। সমস্ত ক্ষেত্রে তার নিজের কর্তৃত্ব, নিজের মতামত কে তিনি তুলে ধরেছেন, সেইভাবে শাসন করেছেন। তাই আমরা বলবো যে স্বৈরাচারী শাসন চিরদিন টিকে থাকতে পারে না। এটা নেপোলিয়ন বোনাপার্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। 3 নম্বর কারণ, নেপোলিয়ন বোনাপার্টের পতনে 3 নম্বর কারণ হলো যে সাম্রাজ্যের মধ্যে স্ববিরোধিতা। দেখো, শাসন ব্যবস্থাতে তিনি যেভাবে প্রথমে ভালো ছিলেন এবং তিনি মুক্তির অগ্রদূত, তিনি ফ্রান্সের ক্ষেত্রে এবং ইউরোপের ক্ষেত্রে তিনি মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট প্রথম দিকে তিনি শাসন কার্যে সফলতা দেখেছেন। সুসংবদ্ধ আইন ব্যবস্থা ছিল না, সুসংবদ্ধ আইন ব্যবস্থা চালু করেছেন। তোমার শাসন ক্ষেত্রে একটা সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি করেছেন এবং অর্থনৈতিক সংস্কার করেছেন এবং ধর্মের ক্ষেত্রে যে বিবাদ ছিল রাষ্ট্রের সঙ্গে, তোমার ধর্মের বিবাদ, সেগুলো তিনি মিটিয়ে ফেলেছেন। তাহলে এদিক থেকে তিনি কিন্তু ভালো কাজই করেছিলেন। তিনি বিপ্লবের আদর্শ বাস্তবে রূপায়িত করবার কথা বলেছিলেন। তিনি নিজেই বলেছেন আই অ্যাম দ্য রেভলিউশন। তাহলে এদিক থেকে নেপোলিয়ন বোনাপার্ট শাসন ব্যবস্থা খুব ভালো ছিল, এ কথা আমরা বলতে পারি। অন্য দিক থেকে আমরা বলবো যে তিনি বাস্তবের ক্ষেত্রে তিনি স্বৈরাচারী নীতি গ্রহণ করেছিলেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছেন, নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিয়েছেন, নারীদের পুরুষের অধীন স্থাপন করেছেন, নারী ও পুরুষ সমান অধিকার পাবে, সম্পত্তিতে নারীদের অধিকার কেড়ে নিয়েছেন। তাহলে এই সব বিষয়ে দেখা যাচ্ছে যে স্বৈরাচারী নীতি তিনি গ্রহণ করেছেন। তার যে ওপিনিয়ন, তার যে সিদ্ধান্ত, সেটাই চূড়ান্ত।
জনগণের মতামতের কোনো গুরুত্ব ছিল না, এমনকি তার সহকর্মীদের মতামতের গুরুত্ব ছিল না। তিনি তিনি একদিকে মুক্তির তরবারি মানুষকে মুক্তি দিয়েছিলেন, আবার ওই তরবারি দিয়ে মানুষকে ধ্বংসও করেছেন। তাহলে এটা হলো তার স্ববিরোধিতা। তিনি মুখে যেভাবে বলেছেন, আবার তার যে সাম্রাজ্যবাদী নীতি, এটা 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 একটা একটা সার্বজনীন নীতি নয়। ইউরোপের বিভিন্ন দেশে যে রাজতন্ত্র ছিল, বুর্বো রাজতন্ত্র ছিল, স্বৈরাচারী রাজতন্ত্র ছিল, অস্ট্রিয়াতে স্বৈরাচারী রাজতন্ত্র ছিল, সেগুলোকে তিনি ধ্বংস করতে চেয়েছিলেন। এবং এই ইউরোপের ইটালির ছোট ছোট রাজ্যগুলিতে, জার্মানির ছোট ছোট রাজ্যগুলিতে জাতীয়তাবাদের প্রসার ঘটাবার চেষ্টা করেছেন। সেখানে সাম্যের আদর্শের কথা তুলে ধরেছেন। দেশপ্রেম জাগরিত তাদের হয়েছে ঠিকই, পাশাপাশি সেই সব রাজ্যগুলো তিনি দখল করেছেন। আর তার শেখানো, তার প্রচারিত যে আদর্শ জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ তারই বিরুদ্ধে বিরুদ্ধে গিয়েছে। তার যে স্বৈরাচারী নীতি, তার বিরুদ্ধেই সেই জাতীয়তাবাদ তোমার গড়ে উঠেছে। তাহলে এইখানে আমরা বুঝতে পারছি যে শাসনের ক্ষেত্রে একটা স্ববিরোধী নীতি তিনি গ্রহণ করেছিলেন। এইটা হলো তোমার স্ববিরোধিতা, এটা একটা পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট আমরা আলোচনা করলাম। 4 নাম্বার পয়েন্ট কি? 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে সাম্রাজ্যের দুর্বল ভিত্তি। 4 নম্বরে লিখবে সাম্রাজ্যের দুর্বল ভিত্তি। দেখো, সাম্রাজ্যের দুর্বল ভিত্তি এই কথা কেন বলছি? যে নেপোলিয়ন যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সেটা সামরিক শক্তির উপরে ভিত্তিশীল। সামরিক শক্তিকে গুরুত্ব দিয়েছিলেন। তরবারির সাহায্যে তিনি ক্ষমতায় এসেছেন, তরবারিকেই বেশি গুরুত্ব দিয়েছেন এবং তরবারির মাধ্যমে দেশকে পরিচালনা করেছেন। তরবারির মধ্য দিয়ে তিনি দেশের অরাজকতা, তরবারির মধ্য দিয়ে দেশের উচ্ছৃঙ্খলতা বন্ধ করেছেন এবং তরবারির সাহায্যেই তিনি বিদেশে, ইউরোপের একের পর এক রাজ্য দখল করেছেন, তার সাম্রাজ্যবাদী প্রক্রিয়াকে সফল করেছেন। তাহলে এই যে এর মধ্য দিয়ে জনগণের একটা, ফ্রান্সের যে জনগণ, তাদের মধ্যে একটা স্বাভাবিক আনুগত্য থাকা দরকার। স্বাভাবিক আনুগত্য হচ্ছে রাষ্ট্রের শক্তি বৃদ্ধি করে। স্বাভাবিক আনুগত্যের মানে হলো যে রাষ্ট্রের প্রতি, শাসকের প্রতি জনগণ স্বতঃস্ফূর্তভাবে আনুগত্য প্রকাশ করবে, রাষ্ট্রের আইন মান্য করবে। তাহলে নেপোলিয়নের তৈরি আইন মেনে চলতো ঠিকই, কিন্তু তারা অন্তর থেকে মানত না, ভয়ে তারা আইন মানত, শাস্তির ভয়ে আইন মানত। আর একটা কথা কি, শাসনের ক্ষেত্রে কোনো আলোচনা নয়, তার যে নির্দেশ, তার যে আদেশ, সেই আদেশের মধ্য দিয়েই শাসন চলত এবং যে আমলা ছিল, সরকারি কর্মচারী ছিল, তারা সেইভাবে দেশকে পরিচালনা করতেন। এতে সাধারণ মানুষের একটা মতামত, অভিমত আছে কি নেই, এটা কিন্তু যাচাই করা হতো না। কিন্তু ফ্রান্সের জনগণকে নেপোলিয়নের তৈরি আইন মানতেই হবে। এই যে এটা 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 একটা বাধ্যতামূলক, একটা অব্লিগেশন, বাধ্যকতা আছে, আইন মানতেই হবে। আমরা এই কথা জানি যে শাস্তির ভয়ে শুধু আইন মান্য করে না। শাস্তি, রাষ্ট্রে বাস করতে গেলে শাস্তির ভয়ে মানুষ আইন মান্য করে, কিন্তু পাশাপাশি মানুষ এটা ভাবে যে আইন মানলে আমাদের ভালো হবে, আমাদের উপকার হবে, তাই না? তাহলে এক্ষেত্রে একটা স্বাভাবিক, একটা স্বতঃস্ফূর্ত যে সমর্থন সরকারের প্রতি, শাসকের প্রতি, দেশের প্রতি, তাহলে সেটা খুব ভালো হয় আর কি। তো নেপোলিয়ন বোনাপার্টের যে সাম্রাজ্য, সেটা দুর্বল হয়েছিল, কারণ হচ্ছে মিলিটারি পাওয়ারের মাধ্যমেই তিনি ক্ষমতায় এসেছেন, মিলিটারি পাওয়ারের মাধ্যমেই দেশকে শাসন করেছেন। এতে জনগণের কোনো অভিমত, জনগণের মতামত, পাবলিক ওপিনিয়ন গুরুত্ব পায়নি। তারা যে আনুগত্য শাসকের প্রতি দেখিয়েছে, সেটা কিন্তু স্বাভাবিক আনুগত্য নয়। স্বাভাবিক আনুগত্যই হচ্ছে একটা রাষ্ট্রের শাসনের ভিত্তি তৈরি করে, ভিত্তিকে শক্তিশালী করে, যেটা নেপোলিয়ন বোনাপার্টের সাম্রাজ্যে ছিল না। 5 নম্বর পতনের কারণ। 5 নম্বর পতনের কারণ হচ্ছে মহাদেশীয় অবরোধ। মহাদেশীয় অবরোধটা কি? নেপোলিয়ন বোনাপার্ট নীলনদের যুদ্ধে ব্রিটেনের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়েছে। ট্রাফালগারের যুদ্ধে ব্রিটেনের সঙ্গে যুদ্ধ করে 1806 সালে পরাজিত হয়েছে। তাহলে একাধিক যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন। তাহলে ইংল্যান্ডকে জব্দ করা যাচ্ছে না। যারা তার শত্রুপক্ষ, অর্থাৎ মিত্রশক্তির দেশগুলির মধ্যে ইংল্যান্ড কিন্তু অর্থনৈতিক দিক থেকে খুব শক্তিশালী
ইংল্যান্ড অন্যান্য দেশকে অর্থ সাপ্লাই দেয়। ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছে, তার তৈরি দ্রব্য ইউরোপের বিভিন্ন দেশে, অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, হ্যাঁ, তোমার পোল্যান্ড, সব দেশেই কিন্তু তার দ্রব্য যায়। আর এতে তার লাভ হয়, তার পণ্য বিক্রি হয়। আবার ওই সব দেশ থেকে, ইউরোপের অন্যান্য দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে নিয়ে আসে। তাহলে ইংল্যান্ডের সঙ্গে, ইংল্যান্ডের নৌশক্তি প্রবল, নীলনদের যুদ্ধে নৌশক্তি ইংল্যান্ডের বেশি বলে নেপোলিয়নের বাহিনী পরাজিত হয়েছে। ট্রাফালগারের যুদ্ধেও তাই পরাজিত হয়েছে। তাহলে ইংল্যান্ডের সঙ্গে নেপোলিয়ন বোনাপার্ট পেরে উঠছে না। নেপোলিয়ন বোনাপার্ট ভাবলেন, উপলব্ধি করলেন যে আমাকে যুদ্ধ, অন্তত ইংল্যান্ডের ক্ষেত্রে, শুধু ইংল্যান্ডের ক্ষেত্রে যুদ্ধনীতি ত্যাগ করে তাকে আমি অন্যভাবে জব্দ করব, তাকে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে দেব। তার সমুদ্রের রানী ইংল্যান্ড, সমুদ্র দিয়েই সে ব্যবসা বাণিজ্য করছে। তার দেশ থেকে মানে মাল বোঝাই জাহাজ বিদেশে যাচ্ছে, আবার বিদেশ থেকে খালি জাহাজ ইংল্যান্ডের বন্দরে আসছে, এইটা আর সমুদ্রপথ দিয়ে যাচ্ছে। তাই নেপোলিয়ন ভাবলেন যে আমি সমুদ্রটা অবরোধ করব। হ্যাঁ, তোমরা অবরোধ সম্পর্কে জানো, যেমন রাস্তা অবরোধ হয়, বাস আটকায়, ট্রেন আটকায়, এই সমস্ত রেল অবরোধ এসব শুনেছ। তো সমুদ্র অবরোধ করতে হবে। তো সমুদ্র অবরোধ করতে গেলে নেপোলিয়ন বোনাপার্টের ধরো যে নৌশক্তি দরকার, হ্যাঁ, তার যে যুদ্ধ জাহাজ দরকার, নৌবাহিনী দরকার, ততটা কিন্তু ছিল না। হ্যাঁ, এক নাম্বার। তাহলে এক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধ, সমুদ্র অবরোধ অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করার জন্য তিনি নিলেন, সেটা কিন্তু পেরে উঠলেন না। এছাড়া তিনি ইংল্যান্ড থেকে নিজের দেশের জন্য পণ্য কিনতে হয়। ইংল্যান্ডে সেই পণ্য জনগণকে কিনতে দেয়নি, আনেনি কো, যার জন্য জনগণ তার প্রতি বিক্ষুব্ধ হয়েছে, সে দুর্বল হয়ে গেছে। আবার ইউরোপের বিভিন্ন দেশে যেসব পণ্য ব্যবহার করতে জনগণ, সেই জন্য যারা পণ্য ব্যবহার করতে পারেনি, তারাও কিন্তু নেপোলিয়নের প্রতি মানে ক্ষুব্ধ হয়েছে। যাই হোক, নেপোলিয়ন বোনাপার্ট এই যে সমুদ্র অবরোধ করার জন্য যে শক্তি, যে তার উদ্যম, তার পক্ষে যে সাপোর্ট দরকার ছিল, তার সাপোর্টে সে পায়নি। সে একা সমুদ্র অবরোধ করতে ব্যর্থ হয়েছে। এতে নেপোলিয়ন বোনাপার্টের ক্ষতি হয়েছে। এটা তার দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে এবং ইউরোপের জনমত তার বিরুদ্ধে গড়ে উঠেছে এবং ইউরোপের শক্তিগুলিও নেপোলিয়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তার বিরুদ্ধে তার বিরুদ্ধে যে একাধিক শক্তি জোট, এই মহাদেশীয় অবরোধ একটা দায়ী। ওই যে রাশিয়ার জনগণও তো ক্ষুব্ধ হয়েছিল, যেটা আমরা দেখব যে রাশিয়ার সঙ্গে নেপোলিয়ন বোনাপার্ট, আমি আলাদা করে বলবো যে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হয়েছে, রাশিয়ার জনগণ নেপোলিয়নের প্রতি ক্ষুব্ধ হয়েছে। তাহলে আমরা দেখছি যে মহাদেশীয় অবরোধের ব্যর্থতা, এটা নেপোলিয়নের পতনের একটা গুরুত্বপূর্ণ কারণ। এবার 6 নম্বরে যাব। 6 নম্বর পয়েন্ট, ধর্মীয় অসন্তোষ। হ্যাঁ, ধর্মীয় অসন্তোষটা কি? ফ্রান্সের ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্ট ধর্মের লোক ছিল, খ্রিস্টান ধর্মের লোক। তো পোপের সঙ্গে 1801 সালে নেপোলিয়ন ক্ষমতায় এসে পোপের সঙ্গে 1801 সালে সপ্তম পায়াসের সঙ্গে, পোপ সপ্তম পায়াস, 7th পায়াস, তার সঙ্গে একটা ধর্মীয় চুক্তি করে। এটা ধর্মমীমাংসা চুক্তি নামে খ্যাত। এর মধ্য দিয়ে তোমার পোপ মানে রাষ্ট্রের প্রতি একটা ভালো মনোভাব তৈরি হয় পোপের, এবং কিন্তু পোপ মেনে নিয়েছে ঠিকই। এবং ক্যাথলিক যে খ্রিস্টান ধর্মের ক্যাথলিক যে গোষ্ঠী, ক্যাথলিক সম্প্রদায়, তারা মেনে নিয়েছে। কিন্তু প্রোটেস্ট্যান্ট যারা, খ্রিস্টান ধর্মের দুটো ধারা আছে, একটা ক্যাথলিক ধর্ম, অর্থাৎ আগে থেকেই খ্রিস্টান ধর্ম যারা মানছে, কিন্তু খ্রিস্টান ধর্মে একসময় তোমার ব্যভিচার, অনাচার, অবিচার এসব দেখা গিয়েছিল। তখন মার্টিন লুথার, জন ওয়াইক্লিফ এরা বাইবেলের আসল কথা তুলে ধরে এটা বোঝানো হয়েছিল যে, বা প্রমাণ করে দিয়েছিলেন যে এরা ধর্মকে পালন করছে না, এরা মানুষকে ঠকাচ্ছে, ঠকবাজি করছে, ধর্মের নামে ব্যভিচার অনাচার করছে। যারা এই প্রতিবাদ করেছিল তারা প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী। খ্রিস্টান ধর্মের এই অংশটা কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের উপরে ক্ষুব্ধ ছিল। তাই আমরা দেখব যে ধর্মীয় ব্যাপারে অসন্তোষ দেখা দিয়েছে
ক্যাথলিক তারা খুশি থাকলেও পরবর্তীকালে আমরা দেখব যে পোপও নেপোলিয়নের প্রতি অসন্তুষ্ট হয়েছে, নেপোলিয়নের বিরোধী হয়ে গেছে। তারপরে পোপের রাজ্য আক্রমণ করে তুমি নেপোলিয়ন বোনাপার্ট সেটা দখল করে নিয়েছেন। এই যে ধর্মীয় অসন্তোষ, ধর্মের উপরে আঘাত, সেই ধর্মের অর্থাৎ এক কথায় খ্রিস্টান ধর্মের মানুষ নেপোলিয়নের প্রতি ক্ষুব্ধ ছিল এবং পোপের অসন্তোষ এটা পতনের কারণ হিসাবে চিহ্নিত হয়েছে। এবার আমরা 7 নম্বরে আলোচনা করব স্পেনীয় ক্ষত, স্পেনিশ আলসার। স্পেনীয় ক্ষত, স্পেন একটা দেশ, স্পেনকে নেপোলিয়ন বোনাপার্ট আক্রমণ করেন। তা এখন কথা হলো কি যে পোল্যান্ড আক্রমণে তার পরিকল্পনা, পোল্যান্ডকে আক্রমণ করার জন্যে স্পেনের ভিতর দিয়ে তাকে যেতে হবে। তো এখানে ধরো স্পেনের ভিতর দিয়ে যেতে হবে। স্পেনের সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু স্পেনের রাজনৈতিক অস্থিরতা চলছিল। সেই অস্থিরতার সুযোগ নিয়ে নেপোলিয়ন বোনাপার্ট তার স্পেনকেই আক্রমণ করে বসে। পোল্যান্ডকে আক্রমণ করার সময় পোল্যান্ডকেও আক্রমণ করেছে, কিন্তু স্পেনকে আক্রমণ করলো হঠাৎ করে। স্পেন বুঝতে পারেনি। এবার স্পেনের সেনাবাহিনী প্রতিবাদ করেছে, তার পাশাপাশি স্পেনের জনগণ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নেপোলিয়নের বাহিনীর সঙ্গে যুদ্ধ করে এবং এই যুদ্ধটা 1808 সাল থেকে 1814 সাল পর্যন্ত যুদ্ধ চলে। তাহলে এই 6 বছর ধরে স্পেনের জনগণ একটা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে নেপোলিয়নের বাহিনীকে পরাজিত করেছে। এটা তার ম্যাটার অফ প্রেস্টিজ যে স্পেনের কাছে সে পরাজিত হয়েছে। এবং স্পেনের আক্রমণের ব্যাপারে দেখো, একটা দেশে সাহায্য নিব বলে অন্য একটা দেশকে আক্রমণ করার জন্যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, এটা বিশ্বাসঘাতকতা করেছে স্পেনের জনগণ, এটা মনে করেছে। তা এইটা একটা বিরাট একটা ভুল, একটা দেশের জাতীয়তাবাদকে আঘাত করা। আর জাতীয়তাবাদী শক্তি অর্থাৎ দেশপ্রেমে উদ্বুদ্ধ সাধারণ মানুষের লড়াই, এই লড়াই হচ্ছে বিপ্লবী লড়াই, দেশ রক্ষার লড়াই। এই লড়াইয়ের কাছে নেপোলিয়নের পেশাদারি বাহিনী যুদ্ধ করে পারেনি, 6 বছর যুদ্ধ করেছে। তা এখানে আমরা দুজন ঐতিহাসিক মন্তব্য করেছেন, গ্র্যান্ট এবং টেম্পারলি। তারা বলছেন যে নেপোলিয়ন যে স্পেনের যে এই যে পলিসিটা করেছেন আর কি, স্পেন আক্রমণের পলিসি, এই যে নীতিটা নিলেন আর কি, এটা মারাত্মক ভুল করেছে। এটা এক বিশাল ভুল, একটা বিরাট ভুল। আর নেপোলিয়ন বোনাপার্ট নিজেও বলেছেন যে স্পেনিশ আলসার আমার পতনের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। স্পেন আক্রমণ করে আমি খুব ভুল করেছি, এটা একটা মারাত্মক ভুল। তাই মানে ক্ষত মানে হচ্ছে ঘা, যে ঘা থেকে আলসার সৃষ্টি হয়, একটা পতন ধরিয়ে দেয় একটা জাতি। স্পেনের কাছে যুদ্ধে পরাজিত হওয়া, এটা তার ভাবমূর্তি ইউরোপের ক্ষেত্রে তোমার নষ্ট করে দেয়। এক্ষেত্রে আমরা দেখেছি নীলনদের যুদ্ধে, ট্রেফালগারের যুদ্ধে, নীলনদের যুদ্ধে 1799-98 সালে নেপোলিয়ন তখন কনসুলেট শাসনের মধ্যে ছিলেন আর কি, তখনও তা পরাজিত হয়েছেন। আবার 1807 সালে ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়েছে। তাহলে একাধিক যুদ্ধে পরাজিত হয়েছে। তারপরে আমরা দেখলাম যে রাশিয়ার যুদ্ধে পরাজিত হয়েছে। তাহলে এতগুলো পরাজয়ের কথা এখানে রাশিয়ার যুদ্ধটা অবশ্য পরে হয়েছে, কিন্তু নীলনদের যুদ্ধ, ট্রাফালগারের যুদ্ধ, এই যুদ্ধ থেকে তোমার পরাজিত হয়েছিল। স্পেনের জনগণ সাহস পেয়েছিল যে আমরা লড়াই করলে আমরা পারবো, তাই নেপোলিয়নের বাহিনীকে সামনে তারা লড়াই করে জিতেছে। এইটা ভুল, মারাত্মক ভুল। তাই তিনি নিজেও দুঃখ প্রকাশ করে বলেছেন যে আমার স্পেন আক্রমণ করাটা ভুল হয়েছে, এটা আমার পতনের একটা গুরুত্বপূর্ণ কারণ। এবার আমরা আলোচনা করব 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে মস্কো অভিযান। মস্কো অভিযান আমি একাধিক ভিডিওতে আমি আলোচনা করেছি। মস্কো অভিযানে একটা আলাদা ভিডিও আছে, দেখবে যে মস্কো অভিযান। মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী। তো তোমার চুক্তি হয়েছিল, সন্ধি হয়েছিল, টিলজিটের সন্ধি। সেই সন্ধিকে বিশ্বাস করেনি তোমার রাশিয়ার জার আলেকজান্ডার, রাশিয়ার শাসক জার আলেকজান্ডার বিশ্বাস না করে সে একটা তার রুশ যুদ্ধের একটা কারণ হিসেবে দেখা দিয়েছে। তারপরে আরও একাধিক কারণ ছিল, যেসব কারণে নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু রাশিয়াকে আক্রমণ করেছিল। তো রাশিয়াকে আক্রমণের সময়
তোমার নেপোলিয়নের বাহিনীতে সেনা ছিল 6,75,000, 20টা দেশের সেনা ছিল। ইউরোপের যেসব দেশ তার অধীন ছিল, দখল করে নিয়েছিল, সেই সব দেশে পুরাতন তন্ত্রকে ধ্বংস করে নতুন শাসন ব্যবস্থা, কোনো কোনো রাজ্যে তার নিজের ভাই শাসক ছিলেন। তা এই বাহিনী অর্থাৎ 20টা দেশের বাহিনী এবং তার নিজের বাহিনী 6,75,000 সেনা নিয়ে রাশিয়াকে আক্রমণ করে। প্রথমে একটা যুদ্ধে প্রথমে তার পোড়ামাটির নীতির রাশিয়ান সেনারা পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল। যুদ্ধে সমস্ত সম্পদকে ধ্বংস করে দিয়েছিল। নেপোলিয়নের বাহিনী বিরাট বিপদে পড়েছিল, খাদ্যের অভাবে, জলের অভাবে, তারা শীতের প্রকোপে দুর্বল হয়ে গিয়েছিল। তারপরে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধেও তোমার নেপোলিয়নের বাহিনীকে মানে কি বলবো, নেপোলিয়নের বাহিনী অনেকটাই ক্ষতি হয়েছিল, 30,000 সেনা মারা গিয়েছিল। তারপরে মস্কো অভিযান করে। মস্কোতেও রাশিয়ার সেনারা তোমার একটা কৌশল অবলম্বন করে মস্কোকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় এবং মস্কো থেকে 300 মাইল দূরে সেন্ট পিটার্সবার্গে আলেকজান্ডার অবস্থান করছিলেন এবং তার সেনারা অবস্থান করছিল। পরে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত 7 দিনের যুদ্ধে তোমার নেপোলিয়নের বাহিনী পরাজিত হয়। মাত্র 30 থেকে 50,000 সেনা নিয়ে তিনি দেশে ফিরেছেন 6,75,000 সেনার মধ্যে থেকে। তাহলে নেপোলিয়ন বোনাপার্ট এই যে একটা গ্র্যান্ড আর্মি গঠন করেছিলেন 20টা দেশের মধ্য দিয়ে, 20টা দেশের সেনা নিয়ে একটা গ্র্যান্ড আর্মি, সেই বাহিনী নেপোলিয়নের সেই বাহিনী কিন্তু রাশিয়ার বাহিনীর কাছে পরাজিত হলো। যদিও কৌশল অবলম্বন করেছিল। তাহলে এই যে মস্কো অভিযান, এই কী দরকার ছিল মস্কো অভিযান করা? এই মস্কো অভিযান তার পতনের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, 8 নম্বর বললাম মস্কো অভিযান, 9 নম্বর পয়েন্ট হচ্ছে সামরিক দুর্বলতা। সামরিক দুর্বলতা বলতে গেলে মিলিটারি পাওয়ার, আমরা বলছি মিলিটারি পাওয়ারের মাধ্যমেই তো একাধিক দেশ তিনি দখল করেছেন। কিন্তু এই যে মিলিটারি পাওয়ারের মধ্যে দুর্বলতা ছিল, শেষ পর্যন্ত সে তো হেরে গিয়েছে, পতন হয়েছে। তো তার সেনাবাহিনীর মধ্যে পোল জাতির সেনা ছিল, ডেনমার্কের ডেন জাতির সেনা ছিল, জার্মান জাতির সেনা ছিল, ডাচ জাতির সেনা ছিল, ইটালীয় সেনা ছিল। তাহলে বিভিন্ন সেনা দলে একটা জগাখিচুড়ি সেনাবাহিনী ছিল। আরেকটা কথা যে তিনি যে যুদ্ধ কৌশল, তিনি যুদ্ধে অত্যন্ত পটু ছিলেন। তার যে যুদ্ধ কৌশল সেগুলো কিন্তু বিভিন্নভাবে ইউরোপের শক্তির দেশের সেনাবাহিনী গ্রহণ করে ফেলেছিল, যার জন্যে তারই প্রশিক্ষণ পরোক্ষভাবে তোমার ইটালির সেনাদের মধ্যে চলে গিয়েছিল। যাই হোক, এদিক থেকে তার সেনাবাহিনী যেমন শক্তিশালী ছিল, যুদ্ধে জয়লাভও করেছে, তার সেনাবাহিনীর মধ্যে দুর্বলতাও ছিল। যেমন ধরো মস্কো অভিযানের সময় তার যে 6,75,000 সেনা, তার মধ্যে কিন্তু ন্যাশনালিজম তেমন ছিল না। তার কারণ তার নিজের দেশের সেনাগুলি বাদ দিয়ে অন্য 20টা দেশের সেনারা কিন্তু আন্তরিকভাবে যুদ্ধ করেনি এবং যুদ্ধ কৌশলও তারা কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের যে যুদ্ধ কৌশল স্বয়ং নিজের থেকে যুদ্ধ পরিচালনা করতেন নেপোলিয়ন। তো যাই হোক, আজকে আমরা দেখলাম যে সামরিক দিক থেকে তার যে মিলিটারি পাওয়ারই হলো তার সামরিক শক্তির ভিত্তি। সেই মিলিটারি পাওয়ারের মধ্যেও কিন্তু আমাদের দুর্বলতা ছিল। দেখলাম যে বিভিন্ন যে রেজিমেন্ট ছিল, যে সেটা সব মানে ফ্রেঞ্চ রেজিমেন্ট ছিল না, ফরাসি জাতির সবাই ছিল না, পোল জাতি ছিল, ডেন জাতি ছিল, জার্মান জাতি ছিল, ডাচ জাতি ছিল, ইটালীয় জাতি ছিল, জার্মান জাতি ছিল, যার ফলে সেনাবাহিনীদের মধ্যে একটা একতা কাজ করেনি। তাই আমরা দেখব যে নেপোলিয়ন যখন তোমার সেন্ট হেলেনা দ্বীপ থেকে আসার চেষ্টা করেছিলেন আবার লাস্টবার ক্ষমতা দখলের জন্যে, কিন্তু সেখানে তার বহু সেনাপতি তার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন এবং ফ্রান্সের যে সংসদ তাকে সাপোর্ট করেনি। যাই হোক, শেষ পর্যন্ত তার পতন হয়েছে। তাহলে সামরিক দুর্বলতা এই পয়েন্টটা তোমরা বুঝতে পারলে। এইবার আমি আলোচনা করব 10 নম্বর পয়েন্ট, ইংল্যান্ডের ভূমিকা বা গ্রেট ব্রিটেনের ভূমিকা। দেখো, এই নেপোলিয়নের পতনে ইংল্যান্ডের ভূমিকা বিরাট আছে। ইংল্যান্ড তো অর্থনৈতিক দিক থেকে সফল, সমুদ্রের রানী, সে তার দেশে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, একমাত্র ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব হয়েছে। তো সেই শিল্পজাত দ্রব্য নেপোলিয়নের নিজের দেশও কিন্তু ওই দেশের উপরে নির্ভরশীল ছিল। তাহলে অর্থনৈতিক দিক থেকে একটু সবল ছিল। তার দ্রব্য ব্যবহার না করলে তার ফ্রান্সের লোকেরই চলবে না। এমনকি তিনি সমুদ্র অবরোধ যখন ঘোষণা করেছিলেন, সেই সময় সে ফ্রান্সের সেনার যে পায়ে জুতো, সেটাও কিন্তু ইংল্যান্ড থেকে গোপনে তিনি নিয়ে আসার চেষ্টা করেছেন এবং এনেছেন।
তাহলে ইংল্যান্ড যদি শক্তিশালী না হতো তাহলে হয়তো নেপোলিয়নের পতন এতটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি না। তার কারণ ইংল্যান্ডের সঙ্গে একাধিক যুদ্ধে পরাজিত হয়েছে এবং বারবার ইংলিশ চ্যানেল নেপোলিয়নের বাহিনী পার হয়েছে, নেপোলিয়ন নিজে ছিলেন সেখানে, কিন্তু ইংল্যান্ডকে সরাসরি আক্রমণ করতে ভয় পেয়েছেন। তার কারণ হচ্ছে নীল নদের যুদ্ধে, মিশরকে কেন্দ্র করে নীল নদের যুদ্ধে, ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়েছেন আর অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে তার পিছনে ব্যর্থ হয়েছে। তাহলে ইংল্যান্ডের বিরাট ভূমিকা, আর ইংল্যান্ডের মধ্যে যে যুদ্ধের উৎসাহ, এবং ইংল্যান্ড ধরো অর্থনৈতিক দিক থেকে সাহায্য করেছে, অস্ট্রেলিয়াকে সাহায্য করেছে, ইটালিকে সাহায্য করেছে, পিটমন্ট সার্ডিনিয়াকে সাহায্য করেছে, তারপরে জার্মানি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলি রাশিয়াকে সাহায্য করেছে। তাহলে ইংল্যান্ড কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করেছে নেপোলিয়নের এগেনস্টে, এবং ইংল্যান্ড মানে অস্ট্রিয়া অর্থনৈতিক দিক থেকে কিন্তু লিডিং পার্টি থাকতে পারেনি। আমরা দেখব যে পরবর্তীকালে অস্ট্রিয়া খুব ভূমিকা পালন করছে। নেপোলিয়নের বোনাপার্টের তৈরি যে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সকে যেভাবে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন, তার পতনের সঙ্গে সঙ্গে সেই রাষ্ট্রটা দুর্বল হয়ে গেছিল। তাই ফ্রান্সের মতো শক্তিশালী রাষ্ট্র, নেপোলিয়ন বোনাপার্টের আমলে যে শক্তিশালী রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্র কিন্তু ভবিষ্যতে যাতে না গড়ে উঠে, সেই জন্য আমরা পরবর্তী ভিডিওগুলিতে দেখব যেভাবে মেটারনিক সিস্টেম চালু হয়েছে, যে ফ্রান্সকে জব্দ রাখতে হবে। একসময় ফ্রান্স শক্তিশালী ছিল বলেই, নেপোলিয়নের হাতে শক্তিশালী হয়েছিল বলেই গোটা ইউরোপে যুক্তরাষ্ট্রীয় কাঠামো গঠন করবার পরিকল্পনা নিয়েছিলেন এবং বহু রাজ্য তিনি দখলও করেছিলেন, এটা বাস্তব কথা। তাই এই ফ্রান্স চিরতরে যাতে পঙ্গু হয়ে থাকে, এই ফ্রান্সকে আমরা দুর্বল করে রাখবো, বিভিন্ন পরিকল্পনা নিয়েছে, তা আমরা পরবর্তীকালে ভিডিওগুলিতে দেখব। আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের আলোচনা আজকে শেষ হলো। আমরা পরবর্তীকালে তৃতীয় চ্যাপ্টার আলোচনা করব। আপাতত তোমাদের পরীক্ষা আছে, আমি এখন নেট ব্যুরো সিলেবাসের উপরে ভিডিও করব, আইএস সিলেবাসের উপরে ভিডিও করব। আপাতত তোমাদের এই ভিডিও অফ থাকবে, আর ক্লাস 10-এর উপরে কিছু ভিডিও আমার দিতে হবে। যাই হোক, এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।